হয় তুই তোর বউকে নিয়ে সংসার করবি, না হয় আমাকে এই বাড়ি থেকে বের করে দিবি। সিদ্ধান্ত এখন তোর হাতে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু বলল, তোমরা দুই বউ শাশুড়ি মিলে আমাকে শেষ করে ফেলো, আমি আর নিতে পারছি না তোমাদের এই যন্ত্রণা। বাবুর মুখে এমন কথা শুনে ইমা বেগম বলল, হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি তোর কাছে আমার চেয়ে তোর বউয়ের দাম বেশি, তাই তো তুই এখন তোর বউয়ের কথায় চলিস। মা, আমি আর তোমাদের এই যন্ত্রণা নিতে পারছি না। সারাদিন কাজ করে এসে তোমার আর তোমার বউয়ের ঘ্যান ঘ্যানানি শুনতে আমার আর ভালো লাগে না। আমিও তো একটা মানুষ। দেখ বাবু, আমি তোর থেকে এত কথা শুনতে চাচ্ছি না। আমি যা বোঝার বুঝতে পেরেছি। আমি চলে যাচ্ছি তোর এই সংসার ছেড়ে। মায়ের মুখে এমন কথা শুনে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না। নির্বাক দৃষ্টিতে ইমা বেগমের দিকে চেয়ে আছে। বাবু তার নিজের কাছে নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে। একদিকে তার মা, অন্যদিকে তার প্রিয়তম ভালোবাসার মানুষ ইভা, যে ইভাকে নিজে করে পেতে বাবুর অনেক সংগ্রাম করতে হয়েছে। বাবুর চোখের পাতায় ভেসে উঠছে সেই দিনগুলোর কথা। বাবু আর ইভা বাবুদের ড্রয়িং রুমে বসে আছে। ইমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে ইভার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। ইমা বেগমের এমন চাহনি দেখে ইভার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। এমন সময় ইমা বেগম বলল, বাবু তুই এই মেয়েকে পছন্দ করিস? পৃথিবীতে কি মেয়ের এতটাই অভাব পড়েছিল যে তুই আর কোনো মেয়ে খুঁজে পাসনি? ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভা লজ্জায় মাথা নিচু করে ফেলে। এই মুহূর্তে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইমা বেগম আবারও বলল, ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে কোনো বিলাতি মেয়ে। তোর সংসার করবে কখন? মা, তুমি এসব কি বলছো? আমি যা বলছি তা ভেবে চিন্তেই বলছি। তুই দেখেছিস মেয়েটা যে ড্রেসটা পরেছে? এই ড্রেস আপ পরা মেয়েরা কখনো সংসারী হয় না, বুঝতে পেরেছিস? মা, ড্রেস আপের সাথে সংসারের কি সম্পর্ক? তুই ছোট মানুষ, অত শত বুঝবি না। তবে কান পেতে শুনে রাখ, আমি বেঁচে থাকতে আমার ছেলের জন্য এই ধরনের মেয়ে বিয়ে করিয়ে আনবো না। ইভা দাঁতে দাঁত চেপে অনেকক্ষণ এভাবে গরম কথা সহ্য করেছে, কিন্তু এখন আর সহ্য করতে না পেরে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না বাবু, আমি চলে যাচ্ছি বলে ইভা হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। বাবু যখন ইভার পেছন পেছন রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই মা ইমা বেগম বলল, বাবু তুই পুরুষ নামের কলঙ্ক। যে পুরুষ মেয়ের পেছনে পেছনে দৌড়ায়, এই পুরুষকে মানুষ কাপুরুষ বলে রে, কাপুরুষ। ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু দাঁতে দাঁত চেপে বলল, তুমি আর একটা কথাও বলবে না। তোমার এই কথার জন্য আমাদের এই সংসারে আজ এই অবস্থা। বলে বাবু রুম থেকে বেরিয়ে গেল। এর কয়েকদিন পর বাবু আর ইভা একটি রেস্টুরেন্টে বসে আছে। ইভা রাগান্বিত স্বরে বলল, দেখো বাবু, তোমার মা তো সাফ সাফ বলে দিয়েছে আমাকে তার ঘরের পুত্রবধূ বানাবে না। তারপরও তো আমার সাথে তোমার আর কোনো কথা থাকতে পারে না। বাবু ইভার হাত ধরে বলল, দেখো ইভা, পৃথিবীতে এমন কোনো রিলেশন নেই যে তাদের রিলেশনটাকে তাদের পিতামাতারা কোনো কিন্তু ছাড়া একসেপ্ট করেছে। আমাকে একটু সময় দাও, দেখবে আমি ঠিকই আমার মাকে ম্যানেজ করে ফেলবো। কিন্তু তোমার মাটা তো একটা বজ্জাত মহিলা। দেখো ইভা, আমার মা একটু বেশি কথা বলে ঠিক আছে, কিন্তু তুমি এভাবে আমার মাকে বজ্জাত বলতে পারো না। ইভা বুঝতে পারলো ইভার কথায় বাবু অনেকটা কষ্ট পেয়েছে। শত হোক, নিজের জন্মদাত্রী মায়ের নামে যখন কোনো মানুষ উল্টাপাল্টা কথা বলবে, তখন সব ছেলে মেয়েরাই একটু হলেও মনে কষ্ট লাগবেই। ইভা মুহূর্তের মধ্যেই বুঝতে পারলো তার এভাবে কথা বলাটা একদমই উচিত হয়নি। তাই বাবুর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। ইভাকে বারবার হাত জোর করে ক্ষমা চাইতে দেখে বাবু ইভার দুহাত ধরে বলল, ইভা, শত বাধা অতিক্রম করে নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার নামই তো ভালোবাসার সফলতা। কথা দাও, যাই কিছু হয়ে যাক না কেন, কখনো ছেড়ে যাবে না। বাবুর মুখে এমন কথা শুনে ইভা একটা হাসি দিয়ে বলল, তুমি এত সুন্দর করে কথা বলো, এর জন্যই তো তোমাকে ছেড়ে যেতে পারি না। তাহলে তুমিও আমাকে কথা দাও, আমি যত ভুল করি না কেন তুমি আমার ভুল শুধরে নেবে। বাবু একটা হাসি দিয়ে বলল, তুমি আমাকে বুঝতে পারো বলেই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। ইভা রুমে প্রবেশ করতেই মমিন খান সামনে দাঁড়িয়ে বলল, কিরে, তোর এখন বাসায় ফেরার সময় হয়েছে? বাবা, আজ আমার টিউশনি ছিল, ক্লাস শেষ করে তারপর টিউশনি শেষ করে বাসায় ফিরেছি। দেখ ইভা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না, তোর বয়সটা আমিও পার করে এসেছি। মমিন খানের মুখে এমন কথা শুনে ইভা চমকে উঠলো, আমতা আমতা করে বলল, বাবা তুমি এসব কি বলছো? কেন বুঝতে পারছিস না আমি কি বলতে চাচ্ছি? ক্লাসের নাম করে পার্কে আর রেস্টুরেন্টে যে ঘুরে বেরিয়েছিস, তা কিন্তু দুদিন আগে পরে আমার চোখে ঠিকই ধরা পড়ে। মমিন খানের মুখে এমন কথা শুনে ইভা মাথা নিচু করে যখন বাসার ভেতরে ঢুকতে যাবে, ঠিক এমন সময় মমিন খান আবার বলল, কি হলো, এখন চুপ করে মাথা নিচু করে চলে যাচ্ছিস যে? মমিন খানের কণ্ঠস্বরে আবারও থমকে দাঁড়ালো ইভা। মমিন খান বলল, ছেলেটা যেই হোক না কেন, যদি বংশমর্যাদা ভালো থাকে তাহলে বলবি আগামী 2-1 দিনের মধ্যে তার পরিবারের গার্ডিয়ান নিয়ে আমার সাথে দেখা করে যেতে। যদি দেখি সব ঠিকঠাক আছে তাহলে তো আর কোনো সমস্যা নেই। আজ হোক কাল হোক তোকে বিয়ে তো দিতেই হবে। মমিন খান দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। আর ইভা ঠায় দাঁড়িয়ে মমিন খানের শেষের 2-1টা কথা বারবার ভাসছে আর নিজের অজান্তে হাহা করে হাসতে লাগলো। বাবু ইমা বেগমের পায়ে ধরে বসে আছে আর ইমা বেগম চিৎকার করতে করতে বলছে, আমার এক কথা, এই মেয়ে আমার পছন্দ হয়নি। আমার এই মেয়ের বাবার সাথে দেখা করতে যাবা কোনো প্রশ্নই আসে না। বাবু কাদো কাদো গলায় বলল, মা তুমি একবার গিয়ে ওর বাবার সাথে কথা বলে দেখো। ওদের পরিবারের অবস্থা খুব বিশাল। এই শহরে ওদের কয়েকটা নিজস্ব বাসা রয়েছে আর তার বাবা শহরের নামকরা বিজনেসম্যান। বাবুর কথা শুনে ইমা বেগম বলল, তোর স্টেটমেন্ট শুনে আমি ওর বাবার সাথে দেখা করতে যেতে রাজি হচ্ছি। যদি কোনো 19-20 ধরা পড়ে না, আমি কিন্তু সোজা বাসায় চলে আসবো। ঠিক আছে মা। বলে বাবু ইমা বেগমের পা ছেড়ে সোফার উপর উঠে বসে বলল, মা তাহলে আমি ইভাকে ফোন করে জানিয়ে দিচ্ছি তুমি কাল যাবে ওদের বাসায়। ঠিক আছে, জানিয়ে দে, আমরা কাল যাব। আর বলে দিস খাওয়া দাওয়ার আয়োজনে যেন কোনো কমতি না হয়। যদি খাওয়া দাওয়ায় কোনো ধরনের কমতি মনে হয় তাহলে কিন্তু ইভার সাথে তোর বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। ইমা
বেগমের মুখে এমন কথা শুনে বাবুর মাথায় রক্ত উঠে গেল। নিজের রাগ কন্ট্রোল করে বাবু বলল, এ নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, টেনশন না করলেই ভালো হয়। বলে ইমা বেগম সোফা থেকে উঠে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ইমা বেগম চলে যাবার পর বাবু রাগে ক্ষোভে দুহাত তুলে মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমার মায়ের মাথায় একটু সুবুদ্ধি দাও। মোমিন খান আর ইমা বেগম ইভাদের ড্রয়িং রুমে বসে কথা বলছে। হঠাৎ মোমিন খান উত্তেজিত হয়ে বলল, দিলাম না আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে, আমার মেয়ে কি বানের জলে ভেসে এসেছে? সাথে সাথে ইমা বেগম বলে উঠল, আপনার ডিস্কো মেয়েকে আমার ছেলের জন্য নিলাম না, আমার ছেলের মতো ছেলে হাজারে একটাও পাবেন না। মোমিন খান আর ইমা বেগমের এমন কাণ্ড দেখে বাবু ভ্যাবাচাকা খেয়ে গেল। বাবু মনে মনে ভাবছিল হয়তো আজ তার মা একটু শান্ত থাকবে, কিন্তু না, আজকে তার মা ইমা বেগমকে বেশি অশান্ত লাগছে। এমন সময় ইমা বেগম বাবুকে লক্ষ্য করে বলল, কি হলো, তুই এখনো বসে আছিস কেন তোর শ্বশুর বাড়িতে? এই বিয়ে হবে না, তোর বউকে পছন্দ হলেও তোর বউয়ের বাবাকে আমার পছন্দ হয়নি। ইমা বেগমের কথা শেষ হতে না হতেই মোমিন খান বলল, আমাকে পছন্দ হয়নি মানে? আপনি কি আমাকে বিয়ে করতে এসেছেন নাকি? দেখুন ভাই সাহেব, উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার মেয়েটা লক্ষ্মী হলেও আপনি অনেক বড় মাপের বজ্জাত। ইভার বাবু কি করবে কিছুই বুঝতে পারছে না। ইভা তার বাবাকে বলল, বাবা তুমি শান্ত হও, দেখ মা, তুই আমাকে আর রিকোয়েস্ট করবি না, আমি কখনোই এই ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিব না, কারণ ছেলেকে আমার পছন্দ হলেও ছেলের মাকে আমার পছন্দ হয়নি। মোমিন খান আর ইমা বেগমের এমন কর্মকাণ্ড দেখে বাবু রেগে দাঁড়িয়ে গিয়ে বলল, আপনারা কথা বলছেন আপনাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে, কিন্তু আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের বিয়ের ব্যাপারে কথা বলছেন। বলে বাবু রুম থেকে বেরিয়ে গেল। বাবুর পেছন পেছনে ইভাও ড্রয়িং রুম থেকে চলে গেল। এর কয়েকদিন পরে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম। ইমা বেগম দরজা খুলে দিতে রুমে প্রবেশ করলো নববধূর কাছে ইভার বাবু। ইমা বেগম বাবু আর ইভাকে রুমে প্রবেশ করতে দেখে চোখ দুটি বড় বড় করে দিয়ে বলল, তুই এই মেয়েকে আবার আমার বাড়িতে নিয়ে এসেছিস? আমি তোকে তো বললাম এই মেয়েকে আমি আমার পুত্রবধূ বানাবো না। এমন সময় বাবু আর ইভা ইমা বেগমকে সালাম করে বলল, আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলেছি, এছাড়া আর কোনো উপায় ছিল না। কি বললি? তুই মাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আমার একটা মাত্র ছেলে